হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো এবং তোমরা 4th সেমিস্টারের জন্য জোর কদমে তোমাদের পড়াশোনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছো। তো আজ আমরা শুরু করব দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টার এর অন্তর্গত দর্শন বিষয়ের প্রথম চ্যাপ্টার বা প্রথম অধ্যায় সত্তাপেক্ষক। ইতিমধ্যে সত্তাপেক্ষক এই অধ্যায়ের 3টে ক্লাস অলরেডি আপলোড করা হয়ে গেছে সাকসেস পয়েন্ট বাংলা এই চ্যানেলে। আর সেই ক্লাসগুলো অবশ্যই দেখে তারপর আজকের ক্লাস করবে, না হলে লজিক বুঝতে অসুবিধা হবে। লজিক অনেকটা অঙ্কর মতো, তাই তোমরা পার্ট পার্ট করে ধারাবাহিকভাবে দেখে যাবে আর তারপর অবশ্যই ভিডিওটি দেখবে। তাহলে আজকে যে আমরা টপিক আলোচনা করব তা হচ্ছে যে যৌগিক বচনের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করছিলাম। যৌগিক বচনের আজকে আমরা আলোচনা করব বৈকল্পিক বচন। ইতিমধ্যে আমরা আলোচনা করেছি নিষেধক বচন, একটা বচন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব বৈকল্পিক বচন। বৈকল্পিক বচন কাকে বলে, তার বচন আকার কী, তার কোন প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়, কিভাবে আমরা চিনব যে এটা বৈকল্পিক বচন, তাছাড়া এর সত্য মূল্য কী হবে, অর্থাৎ সত্য সারণী নিয়ে আলোচনা করব এই বৈকল্পিক বচনের সত্য সারণী নিয়ে। বোঝা গেল? তাহলে আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, একেবারেই দর্শনের সমস্ত অধ্যায়ের ভিডিও খুঁটিনাটি তথ্য ক্লাস পেতে ফ্রি অফ কস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে যারা দর্শন বিষয় নিয়ে পড়াশোনা করে বা দর্শন বিষয় রয়েছে। তাহলে আজকে আমরা আলোচনা করব বৈকল্পিক বচন। দেখো বৈকল্পিক বচন কাকে বলে, সর্বপ্রথম আমরা সংজ্ঞা দেখে নিই। বৈকল্পিক বচন কাকে বলে? দেখো, যে যৌগিক বচনের অন্তর্গত দুই বা ততোধিক অথবা বা অনুরূপ অর্থবোধক শব্দের দ্বারা সংযুক্ত করা হয় তাকে বৈকল্পিক বচন বলে। কি বলল? যে যৌগিক বচনের কি থাকবে, এক বা একাধিক অঙ্গবচন থাকবে এবং সেই অঙ্গবচন এর একটা সংযুক্ত শব্দ থাকবে। কি শব্দ? অথবা, অথবা অনুরূপ বা অথবার মতো শব্দগুচ্ছ থাকবে, বা সেগুলি দেখলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে বৈকল্পিক বচন। তাহলে বৈকল্পিক বচনকে আমরা কিভাবে চিনব? আমরা দেখব যে দুটি সরল বচনকে সাধারণত অথবা, বা, কিংবা, নতুবা, ঠিক আছে, অথবা একাধিক না হয় এই সব শব্দ দ্বারা যুক্ত থাকবে। তাহলে এইগুলিকে কি বলা হয়? আমি এর আগের ভিডিওতে বলেছিলাম এগুলোকে বলা হয় যোজক। বোঝা গেল? আর যোজকের যে প্রতীক চিহ্ন, সেই প্রতীক চিহ্নকে বলা হয় কি? ধ্রুবক। তাহলে একটু আলোচনা করে নিই। দেখো, আমি এখানে একটি উদাহরণ দিয়েছি, রাম রুটি অথবা ভাত খাবে। বোঝা গেল? কি? রাম রুটি অথবা ভাত খাবে। তাহলে অথবা যেহেতু রয়েছে, এই যে অথবা, তাহলে আমরা বুঝে যাচ্ছি যে এই বচনটি হচ্ছে কি? বৈকল্পিক। আচ্ছা, বৈকল্পিক মানে কি? বিকল্প। তোমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন করো, প্রত্যেক 3rd সেমিস্টারেই করেছো। বহু বিকল্পিক মানে কি? MCQ, অর্থাৎ একাধিক তার বিকল্প থাকবে। সেম এই বচনেরও একাধিক বিকল্প থাকবে বা অপশন থাকবে। তাহলে দেখো, রাম রুটি অথবা ভাত খাবে। তাহলে অথবা মানে কি বোঝাচ্ছে? হয় রুটি খাবে, না হয় ভাত খাবে, দুটির মধ্যে একটা অবশ্যই খাবে। বোঝা গেল? অথবা দুটাও খেতে পারে। তাহলে এক্ষেত্রে দেখা গেল। আর আমরা দেখব যে বৈকল্পিক বচনের এগুলিকে কি বলা হয়? অঙ্গবচন। দুটি অঙ্গবচন রয়েছে। বোঝা গেল? রাম রুটি, এই যে একটা বচন, আর এই ভাত খাবে এ হচ্ছে একটি বচন। তাহলে এই বচনগুলিকে যখন আমরা চিহ্নিত করব তখন তাকে বলা হয় গ্রাহক। তাহলে এখানে গ্রাহক আমি পি ধরলাম। বোঝা গেল? আবার ভাত খাবে, এই বচনকে আমরা কিউ ধরলাম। বোঝা গেল? তাহলে কিউটা হচ্ছে কি? গ্রাহক। এবার এই বচনের অর্থাৎ বৈকল্পিক বচনের প্রত্যেকটি বচনকে বা সরল বচনকে কি বলা হয়? বিকল্প বলা হয়। বোঝা গেল? এটা তোমরা মাথায় রাখবে। তাহলে কি বললাম? যে বৈকল্পিক বচনের প্রত্যেকটি সরল বচনকে বা অঙ্গবচনকে কি বলা হয়? বিকল্প। এই যে, তাহলে এখানে কয়টি বিকল্প রয়েছে? দুটি, অথবা এক বা একাধিক, 3, 4, একাধিক বা 3 ততোধিক কি থাকতে পারে? বিকল্প থাকতে পারে। বোঝা গেল? এটা নির্দিষ্ট নয় যে শুধু দুটোই বিকল্প থাকবে, 3ও থাকতে পারে, 4ও থাকতে পারে, 5ও থাকতে পারে। এবার হচ্ছে, তাহলে আমরা কি ধরলাম? দেখো, রাম রুটি খাবে, রুটি এই বিকল্পকে আমরা পি ধরলাম, আর ভাত খাবে এই বিকল্পকে আমরা কি ধরলাম? কিউ। তাহলে আমার বচন আকার কি হবে? পি ভেল কিউ। বোঝা গেল? কি হবে? পি ভেল কিউ। আবার এই পি ভেলটা আবার কি? ভেলপুরি নাকি? না, এই ভেল হচ্ছে কি? যোজক।
বা কি বলা হয় ধ্রুবক। তাহলে যোজককে যখন আমরা মূলত বর্ণ বা প্রতীক দ্বারা চিহ্নিত করব তখন তাকে কি বলা হয় ধ্রুবক। আর ধ্রুবক কখনো চেঞ্জ হয় না, গত ক্লাসে বলেছিলাম। তাহলে এখানে ধ্রুবক কি রয়েছে ভেল, বোঝা গেল। তাহলে যে সংযুক্ত শব্দ থাকবে সেই সংযুক্ত পদকে আমরা যে চিহ্ন দ্বারা চিহ্নিত করব সেটাই হচ্ছে কি ধ্রুবক। আর এক্ষেত্রে ধ্রুবক কি হবে ভেল। এই জন্য দেখো তাহলে বচন আকার কী হবে, যদি আমরা এটাকে পি ধরলাম কিউ ধরলাম তাহলে বচন হয়ে গেল পি ভেল কিউ, বোঝা গেল। এবার বচনের নিষেধ, নিষেধ মানে কি তোমরা জানো যে নিষেধ মানে হচ্ছে কার্ল, এই যে এই চিহ্নটা থাকবে, বোঝা গেল। তাহলে আমরা যখন এই বচনের নিষেধ করব তখন কি হবে, অর্থাৎ নিষেধ যখন করব তখন এর বাক্যটা পরিবর্তন হয়ে যাবে। তখন বাক্যটা কি হয়ে যাবে যে এমন নয় যে রাম রুটি অথবা ভাত খাবে, বোঝা গেল। এমন নয় যে রাম রুটি অথবা ভাত খাবে, তখন সেটা কি নিষেধ বচনে চলে গেল। তখন নিষেধ বচনে আমরা কি করব, এমন নয়ের জায়গায় আমরা শুধু কার্ল চিহ্ন বসাবো, বোঝা গেল। তাহলে এই যে কার্ল চিহ্ন, বোঝা গেল। তাহলে এই কার্ল চিহ্ন ব্যবহার করলে সেটা হবে বৈকল্পিক বচনের নিষেধ আকার, বোঝা গেল। বৈকল্পিক বচনের নিষেধ রূপ। তারপর হচ্ছে বচন আকার, মূল বচন আকার হবে পি ভেল কিউ, বোঝা গেল। তাহলে এরকম একাধিক বাক্য থাকবে, সে বাক্যগুলোকে তোমরা একদম চোখ বন্ধ করে তোমরা বলে দিতে পারবে, অর্থাৎ বচন আকারটা লিখে দিতে পারবে, বোঝা গেল। যে বচন আকার বা বচনের আকারটা কীরকম হবে, আকৃতিটা কীরূপ হবে, বোঝা গেল। তাহলে এখানে তুমি পি দিতে পারো, কিউ দিতে পারো, যা ইচ্ছা তা দিতে পারো, এ অথবা বিও দিতে পারো, যে কোনো বর্ণ দিলেই হবে। তাহলে এই ছিল আমার বৈকল্পিক বচন। এবার আমরা বৈকল্পিক বচনের কি জানবো, বৈকল্পিক বচনের আমরা জানবো এবার সত্যমূল্য, বোঝা গেল। যে বৈকল্পিক বচনের সত্যমূল্য কি হবে, তাহলে এই সত্যমূল্য নিয়ে আমরা এবার আলোচনা করব। চলো তাহলে সত্যমূল্য, বৈকল্পিক বচনের কি সত্যমূল্য, ঠিক আছে। তাহলে বৈকল্পিক বচনের সত্যমূল্য যখন আমরা করব তখন আমরা একটা কথাই মাথায় রাখব যে বৈকল্পিক বচনের সত্যমূল্য কি হবে বলো তো, যে যদি একটি বচন, ন্যূনতম একটি বচন যদি সত্য হয় তাহলে সকল বচনই বা পুরো বচনের সত্যমূল্য সত্য হবে, বোঝা গেল। কেবলমাত্র যখন দুটি বচন বা দুটি যখন কি হবে মিথ্যে হয়ে যাবে তখন পুরো বাক্য বা পুরো বচনের সত্যমূল্য মিথ্যে হয়ে যাবে, ব্যাস এই কথাটা তোমরা মাথায় রাখবে। কি বললাম, যে যখন, তাহলে এক্ষেত্রে আমরা কি কি বচন মূল্য পাবো সেটা আমাদের নজর রাখতে হবে। তাহলে একটা আমরা উদাহরণ দিয়ে একটু আগে দেখলাম, উদাহরণ দিই কি, যে রাম রুটি অথবা ভাত খাবে, তাই তো। তাহলে এক্ষেত্রে এই বচন অর্থাৎ রাম রুটি খাবে সত্য এবং রাম ভাত খাবে যদি সত্য, যদি দুটোই মিথ্যে হয় তাহলে কেবলমাত্র বচনটা মিথ্যে হবে, আদারওয়াইজ সব ক্ষেত্রে কি হবে সত্য হয়ে যাবে। তাহলে যদি রাম রুটি খাবে অথবা ভাত খাবে তাহলে পুরো বচনটা কি হয়ে যাবে বলো তো, সত্য হয়ে যাবে। আবার যদি, কেন, কারণ রাম অথবা মানে কি আমি যে কোনো একটা খেতে পারি, তাহলে আমরা যে কোনো একটা যদি বচন সত্য হয় তাহলে সেক্ষেত্রে পুরো বচনটাই সত্য হয়ে যাবে। আবার যদি আমি বললাম যে রাম রুটি খাবে না কিন্তু ভাত খাবে অথবা ভাত খাবে, তাহলে বচনটা তাও সত্য হবে, বোঝা গেল। কারণ আমি যে কোনো একটা খাচ্ছি। তারপরে দেখো, আবার যদি বলি যে রাম রুটি খাবে না কিন্তু ভাত খাবে অথবা ভাত খাবে, তাহলে এক্ষেত্রে বচন কি হবে সত্য হয়ে যাবে। এবার আমি যদি বলি যে রাম রুটি খাবে না তাহলে কি হবে মিথ্যে, এবং ভাতও খাবে না, বোঝা গেল, এবং কি ভাতও খাবে না, তাহলে এক্ষেত্রে বচন কি পুরো বচনই মিথ্যে হয়ে যাবে। তাহলে একমাত্র আমরা কি পাচ্ছি, যখন এগুলো ভেল চিহ্ন হবে সবগুলো, ঠিক আছে। তাহলে যখন আমরা এফ ভেল এফ ইজুকাল টু এফ পাচ্ছি এবং বাকি সব ক্ষেত্রেই কী পাচ্ছি সত্য, বোঝা গেল। তাহলে আমরা সত্য সারণীটা এভাবে মনে রাখবো যে এফ ভেল এফ ইজুকাল টু এফ হয় বাকি সব ক্ষেত্রে
কি হয়, সত্য হয়। বোঝা গেল? তাহলে একটি যৌগিক বচনের আমরা 4 ধরনের সত্য মূল্য পেয়ে থাকি। যে কোনো যৌগিক বচনের আমরা 4 ধরনের মূলত সত্য মূল্য পেয়ে থাকি। একটা হচ্ছে কি, এই যে দেখো, অর্থাৎ দুটি অঙ্গবচনই যদি মিথ্যে হয় তাহলে সেক্ষেত্রে পুরো অঙ্গবচনের সত্য মূল্য কী হবে, মিথ্যে হবে বা এফ হবে। বোঝা গেল? ফলস হবে। তাহলে তোমরা মনে রাখবে কি, যে এফ ভেল এফ ইজিক্যাল টু এফ হয়, বাকি সব ক্ষেত্রে কি হয়, টি হয়। দেখো সবগুলো ক্ষেত্রেই টি হয়। বোঝা গেল? তাহলে এই ছিল বৈকল্পিক বচনের সত্য মূল্য। বোঝা গেল? এবার আমরা চলে আসবো পরবর্তী সংযোগিক বচন। দেখো সংযোগিক বচন কাকে আমরা বলবো। তাহলে সংযোগিক বচন চেনার উপায় হচ্ছে যে এই বচনে মূলত, অর্থাৎ যে যৌগিক বচনে দুটি অঙ্গবচন যখন এবং তারপরে হচ্ছে কি এবং, তারপর হচ্ছে তবুও, ও এবং এসব শব্দ দ্বারা কি থাকবে, যুক্ত থাকবে, বা এসব যোজক শব্দ দ্বারা কি থাকবে, যুক্ত থাকবে, তখন সেই বচনকে বলা হয় সংযোগিক বচন। বোঝা গেল? তাহলে সংযোগিক বচনকে কিভাবে আমরা চিনব? তাহলে যে যৌগিক বচনের অঙ্গবচন মূলত কি থাকবে এবং তারপরে কি থাকবে, তারপরে ধরো এবং, ও, বোঝা গেল? তারপর হচ্ছে বটে। বোঝা গেল? এই ধরনের চিহ্ন যখন থাকবে তখন আমরা সেটাকে আমরা কি বলবো, সংযোগিক বচন। যখন শব্দগুলো থাকবে তখন আমরা কি বলবো, সংযোগিক বচন। তাহলে সংযোগিক বচনকে মূলত কি ডট চিহ্ন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। বোঝা গেল? অর্থাৎ সংযোগিক বচনের যে যোজক পদ থাকবে বা ধ্রুবক চিহ্ন, তাকে আমরা ডট চিহ্ন দ্বারা ডিনোটেট করব। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে এই বচনের একটা উদাহরণ দাও। তাহলে উদাহরণ যদি দিই আমরা, কি থাকবে দেখো, তাহলে উদাহরণ দেখো, যে আমি বই এবং আমি ভাত এবং রুটি খাবো। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এই বচনকে আমরা কি ধরবো, আমি, এটা হচ্ছে পি। তাহলে সংযোগিক বচনের প্রত্যেকটি অঙ্গবচনকে কি বলা হয়, সংযোগী। মনে রাখবে কি বলা হয়, সংযোগী। তাহলে প্রত্যেকটি অঙ্গবচন, তাহলে এখানে কটি অঙ্গবচন রয়েছে, দুটি অঙ্গবচন। তাহলে এই দুটি অঙ্গবচনকে কি বলা হয়, সংযোগী। কি সংযোগী। তাহলে এক্ষেত্রে সংযোগী কোনটা, এই যে ভাতের, আমি ভাত এবং রুটি, এই দুটি হচ্ছে সংযোগী। তাহলে একটি সংযোগিক বচনের প্রত্যেকটি অঙ্গবচনকে কি বলা হয়, সংযোগী। বোঝা গেল? তাহলে এই এবং যখন আমরা এই যোজক পদটা থাকবো বা ধ্রুবককে আমরা মূলত কি ডট চিহ্ন দ্বারা রিপ্রেজেন্ট করব। বোঝা গেল? এবং পরেরটাকে আমরা কিউ দিয়ে দিলাম, বা তোমাদের যা ইচ্ছা তা দিতে পারো। তাহলে মূল বচনটা কি পাচ্ছি, তাহলে মূল বচনটা হচ্ছে পি ডট কিউ। বোঝা গেল? এটাই হচ্ছে কি মূল বচন। এবার আমরা যখন বচনের নিষেধ করব তখন কি হয়ে যাবে, যদি আমি বললাম যে এমন নয় যে আমি ভাত এবং রুটি খাবো, তখন সেক্ষেত্রে নিষেধ বচন, দেখো নিষেধ বচন হয়ে যাবে কার্ল পি ডট কিউ। বোঝা গেল? বন্ধনী কেন দিলাম, কারণ পুরো বচনটাকে এখানে নির্দেশ করছে, অর্থাৎ পুরো বচনটাকে নিষেধ করছে, এই জন্য বন্ধনী দিয়ে আমরা বুঝিয়ে দিলাম তার আগে, অর্থাৎ পিও কার্ল কিও কার্ল। বোঝা গেল? তাহলে এমন নয় যে আমি ভাত এবং রুটি খাবো। তাহলে এবার আমরা এই বচনের সত্যমূল্য নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই বচনের সত্যমূল্য কি হবে, তাই না? তাহলে এই বচনের সত্যমূল্য নিয়ে আমরা আলোচনা করি। তাহলে সত্যমূল্য, তাহলে দেখো আমি একটা সত্যমূল্য সারণী বানাচ্ছি। তাহলে এখানে দিলাম কি পি, এখানে দিলাম কিউ, আর এখানে দিলাম কি পি ডট কিউ, অর্থাৎ পুরো বচনটা সত্য হবে না মিথ্যা, সেটা আমরা আলোচনা করব। তাহলে দেখো অর্থাৎ প্রথম সংযোগী বচনটা যদি সত্য হয়
এক্ষেত্রে বচনে মনে রাখবে একটাই কথা, যে যখন ন্যূনতম একটি বচন বা একটি সরল বচন কোনো সংযোগী বচনের মিথ্যে যদি হয়, তাহলে পুরো বচনটাই মিথ্যে হবে। ব্যাস এই কথাটা মনে রাখবে। আর দ্বিতীয় কথা কি, যে যখন দুটি বচনই মিথ্যে হবে তখন পুরো বচনটা মিথ্যে, এবং ন্যূনতম একটি বচন মিথ্যে হলে পুরো বচন মিথ্যে। বোঝা গেল? তাহলে আমরা কেবল যখন উভয় বচন সত্য হবে, অর্থাৎ প্রথম সংযোগী বচন এবং এর পরের সংযোগী বচন, এই দুটি বচনই যখন সত্য হবে তখন একমাত্র কেবল পুরো বচনটাই সত্য হবে, না হলে পুরো বচনটাই মিথ্যে হয়ে যাবে। তাহলে আমরা দেখি, তাহলে পুরো প্রথম বচন যদি সত্য হয়, প্রথম সংযোগী বচন, এবং কিউ যদি মিথ্যে সত্য হয়, তাহলে পুরো বচনটাই সত্য পাবো। এবার দেখো, প্রথম সংযোগী বচন অর্থাৎ আমি ভাত খাবো, এই বচনটা যদি সত্য হয় এবং পরেরটা যদি মিথ্যে হয়, তাহলে আমরা কি পাবো? পুরো বচনটাই মিথ্যে পাবো। বোঝা গেল? আবার প্রথম দিকের বচনটা অর্থাৎ আমি ভাত খাবো, এই বচনটা যদি মিথ্যে হয়, এফ হয়, এবং পরের বচন যদি সত্য হয় অর্থাৎ আমি রুটি খাবো, তাহলে সেক্ষেত্রেও কি পাবো? এফ পাবো। বোঝা গেল? আবার পরবর্তী বচন, লাস্ট বচন, যখন আমি ভাত খাবো এই বচনটাও মিথ্যে, আর আমি রুটি খাবো এই বচনটাও মিথ্যে, তখন সেক্ষেত্রে পুরো বচনটাই মিথ্যে হয়ে যাবে, কারণ দুটোই মিথ্যে, তাহলে পুরো বচনটা মিথ্যে। তাহলে সত্য সারণীতে আমরা কি পাচ্ছি? কেবলমাত্র যখন প্রথম সংযোগী বচন বা উভয় বচন যখন মিথ্যে হবে, তখন সেই বচনের পুরো বচনের যখন সত্যমূল্য সত্য হবে, তখন সেই বচনের সত্যমূল্য সত্য হবে। অর্থাৎ টি ডট টি ইজুকাল টু টি, আর বাকি সব ক্ষেত্রেই এফ। বুঝা গেল? তাহলে কি পাচ্ছি? টি ডট টি ইজুকাল টু টি, তারপরে টি ডট এফ এফ, আবার এফ ডট টি ইজুকাল টু এফ, এবং এফ ডট এফ ইজুকাল টু টি। বুঝা গেল? তাহলে আমরা এই বচনটা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে সত্য সারণী। তাহলে এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। বোঝা গেল? এই সূত্রগুলো মনে রাখতে হবে। টি ডট টি ইজুকাল টু টি, টি ডট এফ ইজুকাল টু এফ, এফ ডট টি ইজুকাল টু এফ, আর এফ ডট এফ ইজুকাল টু, সরি এটা তো এফ হবে, ঠিক আছে, এফ। তাহলে একমাত্র টি ডট টি আমরা সত্য পাবো, বাকি সব ক্ষেত্রেই মিথ্যে পাবো। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে সংযোগী বচনের সত্য মূল্য। তাহলে এবার আমরা চলে আসব তাহলে এবার দেখো আমরা কি আলোচনা করব? প্রাকল্পিক বচন। বোঝা গেল? প্রাকল্পিক বচন। তাহলে এই প্রাকল্পিক বচন আমরা কাকে বলবো? তাহলে যখন কোনো যৌগিক বচনের অঙ্গবচন যদি তাহলে দ্বারা যুক্ত থাকে, কি বললাম? যখন কোনো যৌগিক বচনের অঙ্গবচন যদি তাহলে দ্বারা যুক্ত থাকে, তখন তাকে আমরা কি বলবো? প্রাকল্পিক বচন। বোঝা গেল? তাহলে আমরা কি দেখতে পাবো? মূলত আমরা দেখতে পাবো যদি, তাহলে, বোঝা গেল, অথবা তবে, এই ধরনের যদি আমরা শব্দ দেখতে পাই কোনো বচনে বা বাক্যে, তাহলে সেই বচন হবে কোন বচন? প্রাকল্পিক বচন। বোঝা গেল? তাহলে প্রাকল্পিক বচনের আমরা মনে রাখব যে পূর্বের যে অঙ্গবচনটা রয়েছে সেই বচনকে কি বলা হয়? পূর্বগ। বোঝা গেল? এই যে পূর্বের যে অঙ্গবচনটা রয়েছে তাকে আমরা কি বলবো? পূর্বগ। আর তাহলে যে পরের অংশটা যেটা রয়েছে সেই অংশটাকে বলবো আমরা অনুগ। তাহলে এটাকে আমরা কি বলবো? পূর্বগ। আর এটাকে আমরা কি বলবো? অনুগ। বোঝা গেল? তাহলে প্রাকল্পিক বচনের ক্ষেত্রে কেবল প্রাকল্পিক বচনের ক্ষেত্রে রাম আসে, এই যে প্রথম অংশটা, সেই প্রথম অংশটাকে যদি নয় কিন্তু রাম আসে শুধু, এই অংশটাকে বলা হয় পূর্বগ, আর তাহলে পরের অংশটাকে বলা হয় অনুগ। বোঝা গেল? এক্ষেত্রে আমরা যে গ্রাহক ব্যবহার করব তা হচ্ছে কি বলতো? তা হচ্ছে এই যে যদি তাহলে। কি বললাম? এই যদি তাহলে এই দুটো শব্দ পদের যে সংযোজক পদের যে চিহ্ন রয়েছে, তো সেই চিহ্ন হচ্ছে কি? হর্ষু। এই চিহ্নটাকে কি বলা হয়? হর্ষু, বা বাংলায় বলা হয় নাল। কি বলা হয়? এই যে এই চিহ্নটা যে ঘোড়ার নালের মতো, তাহলে এটা বলা হয় কি? হর্ষু বা নাল।
তাহলে আমরা এক্ষেত্রে রাম আসে, একে আমরা গ্রাহক পদ হিসেবে লিখে দিচ্ছি পি, আর শ্যাম আসবে, এই গ্রাহক পদকে আমরা লিখে দিচ্ছি কি কিউ। বুঝা গেল? তাহলে এক্ষেত্রে আমরা যে অঙ্গবচন, প্রথম অঙ্গবচনকে ধরলাম পি এবং পরের অঙ্গবচনকে ধরলাম বা অনুগকে ধরলাম কিউ। তাহলে সেক্ষেত্রে আমার বচনাকার কি হবে? তাহলে আমরা বচনাকার কি পাবো বা প্রতীকিত রূপ বা সাংকেতিক রূপ আমরা কি পাবো? পি হর্ষু কিউ। বোঝা গেল? তাহলে এই হর্ষুটা কি হচ্ছে? ধ্রুবক, আগে বলেছি। এক্ষেত্রে যদি তাহলে, বোঝা গেল? তাহলে হর্ষু চিহ্নটা এদিকে বসাবো না, দুটি বচনের মধ্যবর্তী স্থলে বসাবো। ঠিক আছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা চলে আসব যদি এর নিষেধ বচন হয়, যদি এখানে লেখা থাকে যে এমন নয় যদি রাম আসে তাহলে শ্যাম আসবে। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে অঙ্গবচনের নিষেধ আমাদের করতে হবে। বোঝা গেল? তাহলে নিষেধ, তখন আমরা কি ধরনের সংকেত ব্যবহার করব? তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে বলো তো? একটা বন্ধনী দিতে হবে, কার্ল পি হর্ষু কিউ। অর্থাৎ এই বাক্যটা কি বোঝাচ্ছে? যে এমন নয় যে যদি রাম আসে তাহলে শ্যাম আসবে। বোঝা গেল? নিষেধক যে কোনো বচনের হতে পারে। বোঝা গেল? নিষেধক যে কোনো বচনের হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা প্রাকল্পিক বচনের নিষেধ বচন করলাম যে কার্ল পি হর্ষু কিউ। বোঝা গেল? এবার আমরা এই প্রাকল্পিক বচনের কি সত্য মূল্য নির্ণয় করব। তো দেখো, সত্য মূল্য নির্ণয় করব আমরা প্রাকল্পিক বচনের সত্য মূল্য। তো দেখি, আমরা আগে বলেছি যে সত্যমূল্য যে কোনো বচনের আমরা মূলত 4 ধরনের সত্যমূল্য পেয়ে থাকি একটি যৌগিক বচনের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমি যদি বলি যে যদি রাম আসে, এই বাক্যটাকে আমি সত্য ধরলাম। বোঝা গেল? তাহলে বাক্য এটাকে আমি কি ধরবো? সাপোজ ধরে নিলাম পি কিউ। বোঝা গেল? তাহলে আমরা সত্যমূল্য কিভাবে বের করব? দেখো, সত্য সারণী দিয়ে দিলাম অঙ্কন করে। তাহলে একদিকে রয়েছে পূর্বগ পি আর একদিকে রয়েছে অনুগ কিউ। বুঝা গেল? এবার একদিকে রয়েছে কি পি হর্ষু কিউ, অর্থাৎ টোটাল বাক্যটার সত্যমূল্য কি হবে। বুঝা গেল? তাহলে এইটা আমরা বের করার আগে এখানে দেখে নেব যে যদি পূর্বগ সত্য হয়, এক সেকেন্ড, তাহলে আমরা দেখব যে এই বাক্যের সত্যমূল্য কি হবে। দেখো, রাম যদি আসে তাহলে এটা যদি এই পূর্বককে আমি কি ধরলাম? সত্য ধরলাম। এটা যদি এই পূর্বককে আমি কি ধরলাম? সত্য ধরলাম। এবার যদি শ্যাম আসে তাহলে পুরো বাক্যটা কি হয়ে যাবে? সত্য হয়ে যাবে। বোঝা গেল? তাহলে পুরো বাক্যটা কি হবে? সত্য হয়ে যাবে। এটা পি এর ঘর আর এটা হচ্ছে কিউ এর ঘর। বোঝা গেল? আর এটা হচ্ছে পুরোটাই তোমার বচনটা। তাহলে পুরো বচনটা আমরা কি পাবো? সত্য। এবার যদি পূর্বগ সত্য হয় এবং অনুগ যদি কি হয়? মিথ্যে হয়, তাহলে সেক্ষেত্রে বচন মিথ্যে হবে। কেন বলো তো? কারণ আমার শর্ত প্রথমে মিলে যাচ্ছে যে যদি রাম আসে তাহলে শ্যাম আসবে। তাহলে রাম আসলেও সত্য, শ্যামও এলো, তাহলে এই বাক্যটিও সত্য। তাহলে পুরো বাক্যটা আমরা সত্য পাচ্ছি। আবার যদি পূর্বগ সত্য হয় এবং অনুগ মিথ্যে হয়, তাহলে আমার শর্তটা মিলছে না। অর্থাৎ আমি বলেছি যে যদি রাম আসে তাহলে শ্যামকে আসতেই হবে, না যদি আসে তাহলে বাক্যটা পুরো মিথ্যে। তাহলে টি হর্ষু এফ সমান সমান, তাহলে আমরা কি পাচ্ছি? এফ পাচ্ছি, অর্থাৎ মিথ্যে। আবার যদি পূর্বগ মিথ্যে হয় এবং অনুগ সত্য হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বচন আমরা কি পাবো? টি পাবো। বোঝা গেল? কেন টি পাবো? কারণ পূর্বগ আমি বলেছি আমি তো এমন বলিনি যে যদি রাম না আসে তাহলে শ্যাম আসবে না, আমি এটা তো বলিনি। এক্ষেত্রে ধরো রাম এলো না কিন্তু শ্যাম এসেছে, রাম এলো না কিন্তু শ্যাম এসেছে, তাহলে পুরো বাক্যটাই সত্য হবে। কেন? কারণ আমি এমনটা বলিনি যে যদি রাম না আসে তাহলে শ্যাম আসবে না, তাহলে এক্ষেত্রে পুরো বচনটা কি হবে? সত্য হবে। বোঝা গেল? এবার আমি পরবর্তী স্টেজ আসি যে যদি দেখা গেল যে রামও এলো না, অর্থাৎ এফ হয়ে গেল, হর্ষু শ্যামও এলো না, অর্থাৎ পূর্বগ মিথ্যা, অনুগ মিথ্যা, তাহলে সেক্ষেত্রে আমরা বচনটা কি পাবো? এই দুটি ক্ষেত্রেই কি হবে? সত্য হয়ে যাবে। কেন সত্য হবে এটা তোমরা প্রশ্ন করতে পারো।
তাহলে দেখো আমি বলেছিলাম যে যদি রাম আসে তাহলে শ্যাম আসবে, তাহলে আমি এমনটা বলিনি রামও আসবে না শ্যামও আসবে না, এই কথাটা তো আমি বলিনি না, তাই বাক্যটা সত্য হবে। বোঝা গেল? তাহলে আমরা সত্য সারণী মনে রাখবো কী করে? কেবলমাত্র যখন পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যে হবে, এবং এই ক্ষেত্রেই কেবলমাত্র পুরো বচনটা কী হবে? মিথ্যে হবে, বাকি সব ক্ষেত্রেই সত্য হবে। বোঝা গেল? তাহলে কি টি হর্ষু এফ ইজিক্যাল টু এফ বাকি সব ক্ষেত্রেই সত্য হবে। বোঝা গেল? তাহলে বচনটা আমরা কী পাচ্ছি? একটু ফ্রেশ করে লিখে নিই। বোঝা গেল? ফ্রেশ করে আমরা যদি লিখি বচনটা, তাহলে এই যে আমি একটা সত্য সারণী বানালাম, এখানে রয়েছে পি, এখানে রয়েছে কিউ, আর এখানে রয়েছে কি পি হর্ষ কিউ, অর্থাৎ পুরো বচনটা সত্য হবে না মিথ্যা। তাহলে আমরা প্রথমে যদি টি বের করি, অর্থাৎ পূর্বগ সত্য এবং অনুগ সত্য, তাহলে পুরো বাক্যটা সত্য হবে। আবার যদি আমি কি বের করি, যদি টি পূর্বগ সত্য অনুগ মিথ্যে, তাহলে পুরো বচনটাই মিথ্যে হবে। ঠিক আছে? আবার আমি কি বললাম? পূর্বগ মিথ্যা কিন্তু অনুগ সত্য, সেক্ষেত্রে কিন্তু সত্য হবে। বুঝা গেল? আবার একটা বচন আমরা পাবো, যেটা কি যে পূর্বগ মিথ্যে এবং অনুগ মিথ্যে, তাহলে এই ক্ষেত্রে বচনটা সত্য হবে। বুঝা গেল? বচনটা কি হবে? সত্য হবে। তাহলে আমরা কেবলমাত্র কোন বচনটা মিথ্যে পাচ্ছি? কেবলমাত্র যখন অনুগ সত্য এবং পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যে হচ্ছে, তখনই আমরা পুরো বচনটা মিথ্যে বলে গণ্য করছি, বাকি সব ক্ষেত্রেই সত্য। তাহলে আমরা এভাবে মনে রাখবো যে টি হর্ষু পি হর্ষু কিউ, টি হর্ষু এফ ইজিক্যাল টু এফ বাকি সব ক্ষেত্রেই টি। বোঝা গেল? তাহলে এভাবে আমরা মনে রাখবো। তো এই ছিল আমাদের প্রাকল্পিক বচন। বোঝা গেল? প্রাকল্পিক বচনের পর এবার আমরা চলে আসবো দ্বি প্রাকল্পিক বচন। কি চলে আসবো? দ্বি প্রাকল্পিক বচন।